বন্ধুরা, বাংলাদেশ সীমান্তের গভীরে কুড়িগ্রামে গভীর রাতে ভারতীয় বিএসএফ তাদের রোবট কুকুর পাঠাচ্ছে। কীভাবে বাংলাদেশের ভিতরে ঢুকে নজরদারি করছে তাদের রোবট? ভারত কেন এই কুকুর রোবটটিকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করালো? এর কাজ কি? তারাই কি বাংলাদেশ সীমান্ত অশান্ত করতে চাচ্ছে, নাকি তাদের অন্য কোনো প্ল্যান আছে? ভারত কেন এই কুকুর রোবটটিকে বাংলাদেশের ভিতরে পাঠালো, এবং এই রোবট কুকুরটি কি সরাসরি ফায়ার করতে পারে কিনা বা অস্ত্র চালাতে পারে কিনা, বা এই রোবট কুকুর দ্বারা বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারে কিনা ভারত, সেই সম্পর্কে বিস্তারিত জানানো হবে এই ভিডিওটিতে। সেই সাথে এবার ভারতের মণিপুরে শুরু হয়েছে গৃহযুদ্ধ। পতন ঘটতে পারে নরেন্দ্র মোদী সরকারের। ইতোমধ্যেই মণিপুরের সশস্ত্র বাহিনীরা ভারতীয় সেনাবাহিনীর একটি ঘাঁটিও দখল করে নিয়েছে। এই সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ভারতীয় রোবট কুকুর বাংলাদেশের ভিতরে ঢুকে নজরদারি করছে, এবং কি দ্রুত সেটা চলে যাচ্ছে। ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ সম্প্রতি তাদের বহরে এই রোবট কুকুরগুলোকে যুক্ত করেছে এবং এগুলোকে বাংলাদেশ সীমান্তে ছেড়ে দিয়েছে। এবং ভারতীয় বিএসএফ ভালো করেই জানে যে তারা যদি বাংলাদেশ সীমান্তের ভিতরে প্রবেশ করে তাহলে তাদেরকে আটক করবে বা গণধোলাই দিয়ে মেরে ফেলবে স্থানীয় মানুষজন বা বাংলাদেশের জনগণ। আর এই কারণেই তারা নিজেরা বাংলাদেশ সীমান্তের ভিতরে ঢুকতে ভয় পাচ্ছে। তার বদলে তারা রোবট কুকুরগুলোকে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে নজরদারি করছে যে বাংলাদেশের মানুষজন কি করছে, বা তারা এটাকে রোবট কুকুর হিসাবে চিনতে পারে কিনা, বা বাংলাদেশ বর্ডার গার্ড এটাকে পাকড়াও করতে পারে কিনা। সব কিছু তারা চেক করছে। যেহেতু বাংলাদেশ বর্ডার গার্ড এখনও পর্যন্ত এই ধরনের কোনো রোবট কুকুর ব্যবহার করে না, তাই তারা বাংলাদেশ বর্ডার গার্ডের পরীক্ষা নিচ্ছে। এই কারণেই তারা টেস্ট হিসাবে এই রোবট কুকুরটিকে বাংলাদেশের ভিতরে পাঠাতে পারে। কতটা শক্তিশালী এই রোবট কুকুরগুলো? বন্ধুরা, এই রোবট কুকুরগুলো ভীষণ শক্তিশালী। মূলত চীন তাদের বর্ডারে এই ধরনের রোবট কুকুর ব্যবহার করে থাকে। চীন ছাড়াও রাশিয়া ও অন্যান্য অনেক উন্নত দেশ এই ধরনের রোবট কুকুর ব্যবহার করে। তবে ভারত যে রোবট কুকুরগুলো ব্যবহার করে সেগুলো ভারতীয়রা নিজেরা তৈরি করেনি। এগুলোকে ইসরায়েল থেকে তারা আমদানি করেছে বা ইসরায়েলের কাছ থেকে ক্রয় করেছে। আর এই রোবট কুকুরগুলো খুবই দ্রুত আসল কুকুরের মতো চলাফেরা করতে পারে, এবং এদের সামনে ও পিছনে বড় বড় দুটি সেন্সরযুক্ত ক্যামেরা লাগানো আছে। এছাড়াও আত্মরক্ষার জন্য এদের সম্মুখে একটি গান রয়েছে, যেখান থেকে তারা বুলেট ফায়ার করতে পারে। এবং এই রোবট কুকুরগুলো যেহেতু বাংলাদেশ সীমান্তের ভিতরে ঢুকেছে, এবং সে সময় যদি কেউ এদের দেখে ফেলতো বা এদের সামনে চলে আসতো, তাহলে তারা ফায়ার করতে পারত, গুলি করে মানুষকে মেরে ফেলতে পারত। আর বাংলাদেশ বর্ডার গার্ড তখন কাকে গ্রেপ্তার করবে? রোবটকে তো আর গ্রেপ্তার করা যায় না। ফলে তারা খুব সহজে বাংলাদেশিদেরকে মেরে এই রোবট কুকুরগুলো আবার দেশে নিয়ে যেত। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের করণীয় কী? বন্ধুরা, বাংলাদেশের উচিত এই ধরনের রোবট কুকুর সীমান্তে মোতায়েন করা, যাতে ভারতীয় রোবট কুকুরগুলোকে বাংলাদেশের রোবট কুকুরগুলো মোকাবেলা করতে পারে। কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে এ পর্যন্ত কোনো রকম রোবট কুকুর নেই বা কোনো রকম রোবটও নেই। তাই ভারত এখানে এক ধাপ এগিয়ে আছে। আর এই কারণেই তারা বারবার বাংলাদেশের সীমান্ত পেরিয়ে এই রোবট কুকুরগুলোকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির উচিত হবে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করা। যখনই তারা এই ধরনের রোবট কুকুর বাংলাদেশ সীমান্তের ভিতরে দেখবে, তখন সেটিকেই ফায়ার করে দেওয়া উচিত। কারণ এগুলো খুবই মারাত্মক একটি অস্ত্র বা মারাত্মক একটি বাহন। কারণ এগুলোকে তো আর গ্রেপ্তার করা যাবে না, বা এগুলোকে তো আর সহজে ধরা যাবে না। এগুলো মূলত এআই সংযুক্ত রোবট কুকুর। এরা দীর্ঘ সময় এবং খুবই দ্রুত দৌড়াতে পারে, এবং তারা খুবই সহজে গা ঢাকা দিতে পারে। তাই এই রোবট কুকুরগুলোকে ভারত বাংলাদেশের ভিতরে পাঠাচ্ছে। কারণ ভারতীয় বর্ডার গার্ডের সাহস নেই বাংলাদেশের ভিতরে প্রবেশ করার, তাই তারা এই রোবট পাঠাচ্ছে। এখন বাংলাদেশের উচিত হবে এগুলোকে মোকাবেলা করা। এখন ধরুন আপনার বাড়ি বাংলাদেশের সীমান্ত এলাকায়, এখন আপনার সামনে হঠাৎ করে এই ধরনের রোবট কুকুর চলে আসলো, তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয় হবে এর থেকে দূরে পালানো। যতটা দ্রুত সম্ভব এদের সামনে থেকে পালিয়ে যাওয়া উচিত। কারণ এদের সামনে অস্ত্র রয়েছে বা পিস্তল রয়েছে, যেদিক দিয়ে এরা ফায়ার করতে পারে। যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য হলেও এর সামনে থেকে পালাতে হবে আপনাকে, নয়তোবা এরা গুলি করতে পারে। আর ভারতীয়রা কেন বাংলাদেশ সীমান্তে এই ধরনের উস্কানিমূলক কাজ করছে তা আমার বোধগম্য নয়। তাদের এই ধরনের কাজ করাটা উচিত নয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা হয়তো বাংলাদেশের সাথে যুদ্ধ চাইছে, তা না হলে তারা কেন এই ধরনের কাজ বাংলাদেশের সীমান্তে করবে? এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। বন্ধুরা, আবার এই দিকে ভারতে শুরু হয়েছে মোদি বিরোধী আন্দোলন। বিশেষ করে ভারতের মণিপুরে ব্যাপক গৃহযুদ্ধ শুরু হয়েছে।
সেখানে হাজার হাজার মানুষ ভারতের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এমনকি তাদের যে দুটি সংঘর্ষ গ্রুপ রয়েছে তারা সেখানে সংঘর্ষ করছে। বিশেষ করে ভারতীয় একটি সেনাঘাঁটিও দখল করে নিয়েছে এই বিদ্রোহীরা। সেখানে অসহায় হয়ে গেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীও বুঝতে পারছে না যে মণিপুরীদের হাতে এত সকল অস্ত্র কোথা থেকে এলো। তাদের সন্দেহ হয়তো বাংলাদেশিরা তাদেরকে এইসব অস্ত্রশস্ত্র দিয়েছে, কিন্তু বাংলাদেশিরা মোটেও ভারতীয়দেরকে এই ধরনের কোনো অস্ত্রের সাপ্লাই দেয়নি। এটা সম্পূর্ণই তাদের অভ্যন্তরীণ বিষয়, এবং এই ক্ষেত্রে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করছে ভারত। শুধু মণিপুরেই নয়, ভারতের নাগাল্যান্ডেও শুরু হয়েছে ব্যাপক আন্দোলন, বিক্ষোভ ও গৃহযুদ্ধ। যে কোনো সময় সেসব অঞ্চল থেকে ভারতীয় সরকারের পতন করতে পারে, এবং তারা ভারতীয় সেনাবাহিনীর ওপরে ব্যাপক চড়াও হয়েছে। সবাই গো ব্যাক মোদি বা নরেন্দ্র মোদীর পতন চাচ্ছে। আপনারা হয়তো জানেন যে নরেন্দ্র মোদী বর্তমানে ভারতের নতুন স্বৈরাচার হয়ে উঠেছে। ভারতে একের পর এক দুর্নীতি, চুরি, ডাকাতি, রাহাজানি এবং সরকারি বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষজন, যার কারণে ভারতীয়রাও এখন এক হতে শুরু করেছে। তাই ভারতের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে কোন্দল। বিশেষ করে ভারতের মণিপুরী হয়তো সবার আগে এগিয়ে থাকবে, কারণ তাদের আন্দোলন আরও বেশি জোরালো হয়েছে, এবং তারা ইতোমধ্যে ভারতীয় সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। এমনকি একটি সেনাঘাঁটি দখলেও নিয়েছে ভারতের মণিপুরের জনগণ। মণিপুরী, নাগাল্যান্ড ছাড়াও ভারতের আরেকটি রাজ্য হলো জম্মু কাশ্মীর, যেটা ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত। সেখানকার মানুষজনও ভারতের কাছ থেকে স্বাধীনতা চাইছে, এবং সেখানেও গৃহযুদ্ধের উপদ্রব দেখা দিয়েছে বর্তমানে। সেখানেও স্বাধীনতা চাচ্ছে সাধারণ মানুষজন। কেউই আর ভারতের বাধ্য রাষ্ট্র হয়ে থাকতে চায় না, সকলেই চাচ্ছে এখন স্বাধীন হতে। বর্তমানে ভারতের 17টি রাজ্যে আন্দোলন শুরু হয়েছে। সকলেই গো ব্যাক মোদি বা নরেন্দ্র মোদীর পতন চাইছে। তাই দেখা যাচ্ছে যে পুরো ভারত জুড়ে এই আন্দোলন দিনকে দিন আরও জোরালো হচ্ছে। নরেন্দ্র মোদীর পতনের আরেকটি কারণ হতে পারে বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা না করা। বিশেষ করে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জায়গা দিয়েছে ভারত। যারা ছিল স্বৈরাচার, যারা দেশের মানুষের উপরে নির্যাতন চালাতো, তাদেরকে জায়গা দিয়েছে ভারত। এছাড়া ভারতের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এমনকি সড়ক ও সেতু পরিবহন বিষয়ে অনেক দুর্নীতি হয়েছে। ভারতীয়রা নরেন্দ্র মোদীকে ক্ষমতায় দেখতে চায় না। হয়তো নরেন্দ্র মোদীর পতন ঘটবে খুব শীঘ্রই। হয়তো সে দেশ ছেড়ে পালানোর সুযোগও পাবে না। পুরো ভারত এখন উত্তাল। এই মুহূর্তে ভারতীয় সরকার কী করবে ভেবে পাচ্ছে না, তাই তারা সীমান্তে উস্কানিমূলক কাজ করছে। তারই ধারাবাহিকতায় হয়তো বাংলাদেশ সীমান্তের ভিতরে এরকম রোবট বাহিনী পাঠিয়েছে ভারত, যেটা একটি ন্যাক্কারজনক ঘটনা। বাংলাদেশ সীমান্তের ভিতরে ভারতের এরকম রোবট কুকুর পাঠানোর সিদ্ধান্তটিকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং বাংলাদেশেরও ভারতের মতো এই ধরনের রোবট কুকুর সেনাবাহিনীতে যুক্ত করা উচিত হবে কিনা, এই বিষয়ে আপনার মতামত কী সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং 2026 সালে এসে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10 দেশ সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।